এই মহিলাকে নিজের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করার জন্য শয়তানের সঙ্গে চুক্তি করে তাকে বিয়ে করতে হয়। তারপর থেকে শয়তান তার প্রতি এমনভাবে প্রেমে পড়ে যে সে প্রতি রাতেই তাদের হত্যা করতে শুরু করে, যারা ওই মহিলাকে বিরক্ত করার চেষ্টা করত। আসলে এই ঘটনাটা রন্তি নামের এক মহিলার সঙ্গে ঘটেছিল। ঘটনার কিছুদিন আগে সে তার দেবরানী স্মৃতি আর ননদ গীতার সঙ্গে তাদের পারিবারিক ব্যবসা মানে মাংসের দোকানে আসে। কিছুক্ষণ পর মিস্টার হাজ এসে নিজের অর্ডার চান, কিন্তু স্মৃতি আগেই সেই অর্ডার অন্য কাউকে দিয়ে দিয়েছিল। তবুও রন্তিকে নিচে দেখানোর জন্য সে নিজের ভুলটা না বলে উল্টো দোষটা রন্তির ঘাড়ে চাপিয়ে দেয় এবং তাকে অলস ও দায়িত্বহীন বলে। আসলে স্মৃতি রন্তিকে একদমই পছন্দ করে না, আর গত 7 মাস ধরে যেদিন থেকে সে প্রেগনেন্ট হয়েছে তখন থেকেই তার অহংকার আরও বেড়ে যায়। কারণ রন্তির প্রথম সন্তান ছিল পা দিয়ে চলতে অক্ষম এক মেয়ে। এই কারণে তার শাশুড়ি ডায়ানা রন্তি ও তার মেয়ে নীনাকে একদমই পছন্দ করে না। অন্যদিকে রন্তির স্বামী বুবো জাহাজে কাজ করার কারণে প্রায় বাড়ির বাইরে থাকে। তাই এমন পরিস্থিতিতে গীতাই একমাত্র মানুষ যে রন্তির সঙ্গে ভালোভাবে কথা বলে। দোকান আর বোবোর উপার্জনের কারণেই তাদের পরিবারের খরচ চলে। কারণ স্মৃতির স্বামী বায়ু এক লফঙ্গা মানুষ যে প্রতিদিন রাত করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি আসে আর টাকার জন্য মুরগির লড়াই আর জুয়াতে অর্থ খরচ করে। যাই হোক, এখন যেহেতু বোবো বাড়িতে এসেছে, সে বায়ুকে বোঝায় যে নিজের দায়িত্ব বুঝে কিছু কাজ খুঁজে নেওয়া উচিত এবং সংসারের খরচে সাহায্য করা উচিত। কিন্তু এতে বায়ু উল্টো বোবোর উপর রাগান্বিত হয়ে যায়। তখন ডায়ানা এসে সবাইকে শান্ত করে। এরপর সকলে সকালের নাস্তার অপেক্ষায় ছিল। ঠিক তখনই রন্তি, স্মৃতি আর গীতা এসে পৌঁছায়। আজ নাস্তা তৈরির দায়িত্ব ছিল স্মৃতির, কিন্তু অলসতার কারণে সে নাস্তা তৈরি করে না। তাই সে প্রেগন্যান্সির অজুহাত দিতে থাকে। এতে ডায়ানা রন্তির ওপর রাগান্বিত হয়ে তাকে কথায় আঘাত করতে থাকে এবং তারপর রন্তিকেই শেষমেশ নাস্তা প্রস্তুত করতে যেতে হয়। তবুও ডায়ানা আর স্মৃতি তার পেছনে খারাপ কথা বলতে থাকে। আসলে রন্তি সবাইকে খুশি রাখার খুব চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন ডায়ানা আর স্মৃতি কোনোদিনই তার উপর স্যাটিসফাই হয় না। তারা দুজন মিলে রন্তির জীবনটা একেবারে অসহ্য করে তুলেছিল। এরপর যখন গীতা নীনাকে স্কুলে পৌঁছে দিতে যায়, তখনও ডায়ানা রন্তিকে বলে যে ওকেই নীনাকে স্কুলে দিয়ে আসা উচিত ছিল। তখন রন্তি বোঝায় যে তাকে অল্প সময়ের মধ্যে বোবোকে পোর্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে, তারপর আবার ডেলিভারির কাজেও যেতে হবে। তবুও ডায়ানার মুখ ভারী থাকে। রন্তি সেটাকে উপেক্ষা করে তাড়াতাড়ি বোবোর জন্য খাবার তৈরি করে বাইরে গিয়ে তার অপেক্ষা করতে থাকে। যাবার সময় বোবো আর ডায়ানা বায়ুকে কিছু টাকা দেয়, কিন্তু বায়ু সেখান থেকেও আরও বেশি টাকা নেয়। এটা দেখে রন্তির ভালো লাগে না, তবুও সে চুপ থাকে। বিদায় নেওয়ার সময় রন্তি বোবোকে বলে যে ডায়ানার সঙ্গে থাকা তার একদম ভালো লাগে না, কারণ সে যতই চেষ্টা করুক না কেন ডায়ানা আর স্মৃতি সবসময় খারাপ কিছুর দোষ তার ওপরই চাপিয়ে দেয়। তখন বোবো তার মাথা নিজের কাঁধে রেখে বলে সেও ডায়ানার এই ব্যবহার একদম পছন্দ করে না, কিন্তু কাজের কারণে দূরে থাকলেও তার একমাত্র তৃপ্তি এই যে অন্তত রন্তি আর নীনা তার পরিবারের সঙ্গে আছে। রন্তি কথাগুলো বুঝে নেয় এবং হাসি মুখে বোবো কিন্তু ততক্ষণে নীনা স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। ফেরার পথে গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে, যার ফলে তার অবস্থা এতটাই খারাপ হয় যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই খবর শুনে রন্তি ভীষণভাবে কেঁদে ওঠে এবং সারা রাত কিছুই খায় না। রাতে হঠাৎ উতারি নামের এক বুড়ি মহিলা তার কাছে এসে খাবার দেয় এবং বলে প্রতিবার ডাক্তার জীবন বাঁচাতে পারে না, যদি তুমি সত্যি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও তবে তোমাকে অন্য পথ নিতে হবে। রন্তি কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু উতারি তার হাতে একটা কাগজের টুকরো রেখে চলে যায়। পরের দিন ডাক্তারদের সঙ্গে কথা বলে রন্তি জানতে পারে যে নীনাকে বাঁচাতে হলে ব্রেন সার্জারি করতে হবে, কিন্তু রন্তির হাতে এত টাকা নেই, তাই সে আরও চিন্তায় পড়ে যায়। বাড়ি ফিরে গীতা ডায়ানাকে বোঝায় যে বাড়িটা বন্ধক রেখে টাকা জোগাড় করা যেতে পারে, কিন্তু ডায়ানা, স্মৃতি আর বায়ু তিনজনেই গীতার উপর রাগান্বিত হয়ে বাজে কথা বলে। ফলে রন্তির ডায়ানার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা পুরোপুরি শেষ হয়ে যায়। তার মনে হতে থাকে এখন নীনার বাঁচবে না। সে কাঁদতে কাঁদতে বুবোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বুবোর ফোন জাহাজে থাকার কারণে বন্ধ ছিল। ঠিক তখন গীতা এসে পুরো পরিবারের পক্ষ থেকে রন্তির কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে রন্তির মতো ভালো মানুষকে এমনভাবে ব্যবহার করা সত্যি অন্যায়। রন্তি ততক্ষণে একেবারে ভেঙে পড়েছে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে উতারি দেওয়া সেই কাগজটার কথা। কাগজের ভেতর একটা জায়গার মানচিত্র ছিল। রন্তি সেখানে পৌঁছে যায়। সেখানে উতারি তাকে বোঝায় যে সে আসলে শয়তানের পূজা করে, আর যদি রন্তি সত্যি নীনার জীবন বাঁচাতে চায় তবে তার একটাই পথ, শয়তানের সঙ্গে চুক্তি করা। এই কথা শুনে রন্তি প্রথমে ভয় পায়, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়। অল্প সময়ের মধ্যেই উতারি বিয়ের সব রীতিনীতি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে ফেলে।
যার মধ্যে রন্তিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার দায়িত্ব ছিল। তারপর উতারি একটি কালো মুরগি বলি দেয় এবং তার লিভার বের করে কাঁচা অবস্থায় রন্তিকে খেতে দেয়। এরপর সেই মুরগির রক্ত দিয়ে রন্তিকে গোসল করায় এবং তাকে এমন এক ঘরে নিয়ে যায় যেখানে শয়তান তার সঙ্গে প্রথম রাত কাটাতে যাচ্ছিল। রন্তি উতারির পেছনে কয়েকটা শব্দ উচ্চারণ করতেই ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে যায়, আর রন্তির ঘাড়ের পেছন দিক থেকে দুটি শয়তানি হাত এসে তার মুখ স্পর্শ করে। তারপর সেই শয়তান রন্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এর কিছুক্ষণ পর উতারি ফিরে এসে রন্তিকে বলে যে আজ থেকে সে শয়তানের স্ত্রী এবং যতদিন সে বেঁচে থাকবে তাকে প্রতি রাতেই শয়তানের জন্য এক মুরগি বলি দিতে হবে এবং তার লিভার উৎসর্গ করতে হবে। কিন্তু যদি কোনোদিন সে এতে ভুল করে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। রন্তি এ শর্তে রাজি হয়। পরের দিন বায়ু নিজের পোষা মুরগি লকিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। ঠিক তখন ডায়ানা সিতিয়ার বায়ুকে ডেকে বলে যে আজ সে শুধু দেখানোর জন্য হলেও হাসপাতালে গিয়ে নিনাকে দেখতে চায়। শুরুতে সিতিয়ার বায়ু নানা অজুহাত দেয়, কিন্তু ততক্ষণে গেট দিয়ে রুন্তি, গীতা আর নিনা ঘরে ঢুকে পড়ে। ওদের দেখে ডায়ানা, বায়ু আর সিতির চোখ কপালে ওঠে, কারণ নিনার শরীর দুর্ঘটনার সব ঘা থেকে পুরোপুরি সেরে উঠেছে আর তার পাগুলো এখন সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কেউ বুঝে উঠতে পারে না এটা কিভাবে সম্ভব হলো। রন্তি ঘরে ঢোকার পর সিতি বায়ুকে বলে নিশ্চয়ই রন্তি কোনো কালো ম্যাজিক করেছে, কিন্তু বায়ু এসব বিশ্বাস করে না। তাই সিতির কথা গুরুত্ব না দিয়ে সে সেখান থেকে চলে যায়। সেই রাতে যখন সিতি রন্তির ঘরে যায় দেখে ঘরটা পুরো অন্ধকার, আর রন্তি যখন তার সামনে আসে সিতি ভয় পেয়ে যায়। সে রন্তিকে বলে সবজিকে, কিন্তু রন্তি কোনো উত্তর না দিয়ে আয়নার সামনে গিয়ে বসে পড়ে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রন্তি দেখে সে এখনো যেন বিয়ের সাজে রয়েছে। নিজের সেই চেহারা দেখে সে এক অদ্ভুত আনন্দ অনুভব করে। পরের দিন সকালে সিতি দেখে রন্তি ঘরের সব জানালা দরজা বন্ধ করছে। সে ভেতরে ঢুকে দেখে রন্তি অন্ধকার ঘরে টিভির সামনে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। এটা দেখে সিতি সব জানালা দরজা খুলতে শুরু করে, কিন্তু যখন সে মূল দরজাটা খোলে তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে রন্তি আর নিনা। অথচ কিছুক্ষণ আগেই সে রন্তিকে ঘরের ভেতরে টিভি দেখতে দেখেছিল। এটা ভেবে সিতির মাথা ঘুরে যায়। এবার সে সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে রন্তি নিশ্চয়ই নিনাকে সুস্থ করার জন্যে কোনো কালো ম্যাজিক ব্যবহার করেছে। রাতে সে বিষয়টা গীতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গীতা একটুও বিশ্বাস করে না, কারণ সে জানে সিতি সবসময় রন্তিকে নিচে দেখানোর সুযোগ খোঁজে। সেই রাতেই নিনা ঘুমিয়ে থাকলে তার শরীরের ওপর দুইটি শয়তানি হাত এসে আলতো করে ছুঁয়ে যায়, যেন শয়তান এখন তাকে নিজের মেয়ে মনে করে। রাতে বায়ু নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে সিতির কাছে খাবার চায়। সিতি রান্নাঘরে ঢুকতেই দেখে সেখানে অনেকগুলো রক্তে ভেজা ব্যাঙ পড়ে আছে। এগুলো দেখে সে ভয় পেয়ে যায়, আর তখনই বাথরুম থেকে রন্তির অদ্ভুত চিৎকার শোনা যায়। সে বাথরুমের দরজার নিচ দিয়ে ভিডিও করে নেয়, যেন পরদিন বাজারের লোকজনকে সেই ভিডিও দেখিয়ে রন্তির সম্মান নষ্ট করতে পারে। পরের দিন ঠিক তেমনটাই হয়। বাজারে সবাই সেই ভিডিও দেখে রন্তির মজা নেয়, তাকে নিয়ে হাসাহাসি করে। রাগে ফেটে পড়ে রন্তি সিতির গলা চেপে ধরে, এমনকি ছুরি দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়েই তার হুঁশ ফিরে আসে আর ভয় পেয়ে সে ঘরে ফিরে যায়। অন্যদিকে সিতিও ভয় পায়, কিন্তু রন্তিকে অপমান করতে পেরে তার মনে অদ্ভুত তৃপ্তি আসে। সেই রাতেই আবার বায়ু নেশা করে বাড়ি আসে এবং খাবার চায়। সিতি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে, কিন্তু সেখানে রন্তি আগেই ছিল। সিতিকে দেখেই রন্তি এক অদ্ভুতভাবে হেসে ওঠে। তারপর ফুটান্ত পানিতে হাত ঢুকিয়ে একটা ব্যাঙ বের করে আনে এবং ঘৃণিতভাবে সেটি সিতির সামনেই খেতে শুরু করে। এটা দেখে সিতির বমি পেতে থাকে। তবুও সে বায়ুর জন্য নুডলস রান্না করে ভয়ে ঘরে চলে যায়, কিন্তু আসলে তখনও বায়ু বাড়ি ফেরেনি। ঘরে ছিল শয়তানের বশে থাকা রন্তি। সে হাসতে হাসতে সিতির গলা চেপে ধরে তার পেটে হাত ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এমনকি সিতির নবজাতক শিশুকেও পেট থেকে টেনে বের করে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রন্তির জ্ঞান ফিরে এলে সে কিছুই মনে করতে পারে না। পরে যখন সবাই দেখে সিতি বাড়িতে নেই, তখন সবাই ভাবে বাজারে রন্তির সঙ্গে ঝগড়ার কারণে রাগ করে সিতি বাড়ি ছেড়ে চলে গেছে। ডায়ানা পরিবারের সম্মান বাঁচাতে বায়ু ও বাকিদের কড়া করে বলে দেয় কেউ যেন বাইরে একটিও কথা না বলে। সবাই চলে গেলে সে নিজেই সিতিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে সিতির কান্নার শব্দ ভেসে আসে। আসলে সিতির আত্মা তখনও সেই বাড়িতে ঘুরছিল। সে জানত না সে মারা গেছে। বাড়ির ভেতরে ঘোরাঘুরি করার সময় সে নিজের কান্নার আওয়াজ পিছনের দিক থেকে শুনে সেখানে যায়। তখনই সে দেখতে পায় সে মৃত, আর রন্তি তার দেহটাকে পেছনের উঠোনে কবর দিয়েছে। পরের দিন মুরগি বলি দেওয়ার সময়ও রন্তিও জানতে পারে এই সত্যটা। ভয় পেয়ে সে দ্রুত উতারির কাছে যায়। উতারি তাকে জানায় এই সব কিছু শয়তানেরই কাজ, কারণ বিয়ের পর থেকে সে রন্তিকে নিজের স্ত্রী হিসেবে মানে, আর কেউ যদি রন্তিকে কষ্ট দিতে চায় শয়তান তাকে মেরে। বাড়ি ফেরার পথে গাড়িতে সে জোরে জোরে রন্তি গাড়ির ভেতর বসে কাঁদতে শুরু করে।
সেই সময় বায়ু ও মোরগের লড়াই করাচ্ছিল, আর তখনই ভিড়ের মধ্যে সে স্মৃতির আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে বায়ু তাড়াতাড়ি তার পেছনে বাড়ির পেছনের দিকে যায়, যেখানে রন্তি স্মৃতির দেহটা কবর দিয়েছিল। নিজের চোখে সেটা দেখে বায়ুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে রাগে ফেটে পড়ে, স্মৃতির দেহটা বাড়িতে নিয়ে এসে রন্তিকে বকতে শুরু করে। রন্তি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে যায়। এটা দেখে গীতা তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখন নীনা রন্তির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি স্মৃতিকে মেরেছ? কিন্তু রন্তি কোনো উত্তর দিতে পারে না। নীনা ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ডায়ানা বায়ুকে বলে স্মৃতির দেহটা আবার বাড়ির পিছনে কবর দিতে, এবং এই ব্যাপারটা কাউকে যেন না বলে, কারণ সে চায় না বাইরের কেউ তাদের পরিবার নিয়ে খারাপ কথা বলুক। বায়ুর এটা ভালো না লাগলেও সে ডায়ানার কথা মতো স্মৃতির দেহটা বাড়ির পেছনে গিয়ে পুঁছে দেয়। ঠিক তখনই সে দেখে রন্তি মোরগগুলোর দিকে যাচ্ছে। এটা দেখে বায়ুর আগে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু এই সবই ছিল শয়তানের ফাঁদ, কারণ আজ বায়ু রন্তির সঙ্গে রাগ করে কথা বলেছিল, আর শয়তান এখন তাকে মেরে ফেলতে চায়। হঠাৎ বায়ু ছিটকে পড়ে, শয়তান তাকে তুলে আছাড় মারতে থাকে। রাগে শয়তান বায়ুর 2 চোখ ফাটিয়ে দেয়। বায়ু পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার উপর একটা লোহার টিন পড়ে যায়, যা তার শরীর ভেদ করে দেয়। বায়ু সেখানেই মারা যায়। এরপর কিছুক্ষণ পর রন্তির জ্ঞান ফিরে আসে। সামনে বায়ুর মৃতদেহ পড়ে থাকতে দেখে তার শরীর কেঁপে ওঠে। তখন গীতা সেখানে এসে পৌঁছায়। গীতাকে দেখে রন্তি তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। গীতা বায়ুর লাশ দেখে ডায়নাকে খবর দেয়। তারপর ডায়না নিজের রন্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন রন্তি কাঁদতে কাঁদতে গীতাকে বলে, এই বাড়িতে আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি, তাই যাই হোক না কেন আমাকে রাগানোর চেষ্টা করো না, আমি তোমাকে কোনো ক্ষতি করতে চাই না। গীতার ভয় লাগলেও সে কিছু বলে না। পরে ডায়নার নির্দেশে গীতা বায়ুর দেহ বাড়ির পেছনে কবর দেয়। তারপর ডায়না বলে মিস্টার হাজকে ডেকে আনতে, কারণ তিনি রন্তির ওপর এক্সরসিজম অর্থাৎ ভূত তাড়ানোর প্রক্রিয়া করতে পারেন। এই কথাগুলো নীনা শুনে ফেলে, আর এটা তার একদমই ভালো লাগে না। জানলা দিয়ে তাকিয়ে সে দেখে রন্তি নিজের মাথা দেয়ালে আছাড় মারছে, তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। কিন্তু হঠাৎ যখন রন্তির চোখে নীনা পড়ে, তখন সে শয়তানের মতো ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। ডায়না তাড়াতাড়ি নীনাকে নিজের কাছে ডেকে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই মিস্টার হাজ বাড়িতে আসে। তিনি রন্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তার হাতে ধরা গ্লাস হঠাৎ তার হাতেই ফেটে যায়। তখনই তিনি বুঝে যান রন্তির উপর এক্সরসিজম করা অসম্ভব। তিনি ডায়নাকে সব জানান, গীতার কাছে দুঃখ প্রকাশ করে চলে যান। পরের দিন বোবও বাড়িতে ফিরে আসে। গীতা আর ডায়না গুরুকে রন্তির সব কাণ্ডের কথা বলে। প্রথমে বোবো বিশ্বাসই করতে পারে না যে এত শান্ত স্বভাবের রন্তি বায়ু আর স্থিতিকে মেরে ফেলতে পারে। সে রন্তির ঘরের বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু রন্তি সামান্য দরজা খুলে শয়তানি কণ্ঠে শুধু বলে, তুমি ভেতরে ঢুকতে পারবে না। এটা শুনে বোবো ভয় পেয়ে যায়, বুঝতে পারে না কি করবে। রাতে সোফায় শোয়া অবস্থায় সে রন্তির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখে রন্তির শরীর বাতাসে ভাসছে, আর মুহূর্তের মধ্যেই শয়তান সেখানে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। রন্তি তখন বোবোর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। এখন সে পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে। রন্তি যেন আর কাউকে কোনো ক্ষতি না করতে পারে, তাই সকালে ববো তাকে সেই ঘরেই শিকল দিয়ে বেঁধে রাখে। তারপর সে গীতাকে নিয়ে হাসপাতালে যায়, কারণ গীতা তাকে জানিয়েছিল সব কিছু শুরু হয়েছিল যেদিন রন্তি উতারির সঙ্গে দেখা করেছিল। তাই ববো এখন উতারিকে খুঁজে বের করতে চায়। অন্যদিকে ডায়ানা নীনাকে খাবার দিয়ে বলে রন্তির ঘরে দিয়ে আসতে, কিন্তু ভয়ে কাঁপতে থাকা নীনা যখন রন্তির ঘরে ঢোকে, তখন রন্তি কথা বলার ছলে তাকে ফাঁসিয়ে ফেলার চেষ্টা করে। সে নীনাকে বলে তাকে খুলে দিক, কিন্তু নীনা ভয়ে কিছুই করতে পারে না। সে শুধু বলে, আমার পুরনো রন্তিটাকে খুব মনে পড়ছে। এই কথা শুনে রন্তি হঠাৎ চিৎকার করে উঠতে থাকে। নীনা আতঙ্কে দৌড়ে গিয়ে ডায়ানার গলায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রন্তিকে দেখে ডায়ানাও ভয় কাঁপে, তাই সে রন্তির ঘরের দরজা শক্ত করে বন্ধ করিয়ে দেয়। এদিকে হাসপাতালে গীতা আর ববো অনেক খোঁজাখুঁজির পরও উতারিকে কোথাও খুঁজে পায় না। তারা অবশেষে বাড়ির পথে রওনা দেয়। রাতে নীনা তখনও ভীষণ ভয়ে ছিল। হঠাৎ করেই বাড়ির সব আলো নিভে যায়। তখন ডায়ানা তাকে বলে রন্তির ঘরে একটা মোমবাতি রেখে আসো, কিন্তু নীনা ঘরে ঢুকতেই রন্তি চেঁচিয়ে বলে উঠল, এখন রাত ঠিক 4টে বাজে আর তোমরা সবাই মারা যাবে। ভয়ে নীনা দ্রুত কিছু আনতে বাইরে যায়, কিন্তু ফিরে এসে দেখে রন্তি ঘর থেকে পালিয়ে গেছে। বাইরে এসে সে দেখে রন্তি নির্মমভাবে ডায়ানার গলায় ছুরি মেরে তাকে হত্যা করেছে। তারপর রন্তি নীনার দিকে এগিয়ে আসে। নীনা প্রাণ ভয়ে দৌড় দেয়। ঠিক তখনই গীতা আর ববো বাড়ি ফিরে আসে। তারা ডায়ানাকে মৃত দেখে ভেঙে পড়ে। গীতা কোনোভাবে নিজেকে সামলে নিয়ে নীনাকে খুঁজতে শুরু করে। তখনই রন্তি এসে গীতার উপর হামলা করে, একের পর এক আঘাত হানে। সে নীনার মাথা দেয়ালে আছাড় মারছিল, প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় হলঘর থেকে ববর চিৎকার ভেসে আসে, রন্তি! এই শব্দে রন্তি গীতাকে ছেড়ে ববর দিকে ছুটে যায়। হাতে ঘাস কাটার ধারালো যন্ত্র নিয়ে সে ববর গলা কাটতে উদ্যত হয়, কিন্তু ববো কোনো মতে বেঁচে যায়। তবু পরে রন্তি তাকে বারবার সেই যন্ত্র দিয়ে আঘাত করে। শেষে তার ঘাড় মুচড়ে হত্যা করে ফেলে। ঠিক তখনই গীতা আর নীনা সেখানে এসে ববর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এরই মধ্যে রন্তি গীতার উপর ঝাঁপিয়ে পড়ে, তার ঘাড় মুচড়ে মেরে ফেলতে যাচ্ছিল।
ঠিক তখনই নীনা ববর দেহ থেকে সেই ধারালো যন্ত্রটা টেনে নিজের পায়ের উপর রাখে। তার মনে হচ্ছিল শয়তানের সাহায্যে তার পা সারিয়ে তুলেছে। এই কারণেই এত সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তাই সে নিজের পা পর্যন্ত কেটে ফেলতে প্রস্তুত হয়। এমন দৃশ্য দেখে আসল রন্তি, যে তখন শয়তানের দুনিয়ায় বন্দী ছিল, হঠাৎ চেতনা ফিরে পায়। সে কাঁদতে কাঁদতে নিজের শরীরে ফিরে আসে। সবকিছু বুঝে সে তাড়াতাড়ি গীতাকে বলে, নীনাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাও। শয়তান আবার আমার শরীর দখল করে নেবে, কারণ আমি বহুদিন ওর জন্য মোরগের বলি দিইনি। শুরুতে গীতা যেতে চায় না, কিন্তু রন্তি তাকে বোঝায়, আমি যতদিন বাঁচব শয়তান তোমাদের ছাড়বে না, তাই আমাকেই শেষ হতে হবে। একথা বলেই রন্তি রান্নাঘরে রাখা মাটির তেল নিজের শরীরে ঢেলে দেয়। তারপর পাগলাটে হাসি দিয়ে বলে, নীনাকে এখান থেকে চলে যাও। একথা বলেই সে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। গীতা কাঁদতে কাঁদতে নীনাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং বাড়ি পুরোপুরি আগুনে পুড়ে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রন্তির সঙ্গে কি সেই শয়তানও শেষ হয়ে গিয়েছিল? গল্পে এ ব্যাপারে কিছুই বলা হয় না। তবে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় গীতা নীনাকে নিয়ে এক ধ্বংসস্তূপ বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও আলমারি থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। যখন গীতা আলমারি খুলে দেখে,